দেখো বেসিক্যালি আমাদের টেন্স হচ্ছে তিনটা, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আবার প্রত্যেকটা টেন্সকে আবার ভাগ করা যায় 4 ভাগে। তো টোটাল টেন্স আমাদের দ্বারা 12টা। নাও দ্য প্রবলেম ইজ এই 12টা টেন্সের স্ট্রাকচার মনে রাখা কিন্তু একটা মুশকিল বিষয়। যদি তোমারও এরকম 12টা টেন্সের স্ট্রাকচার মনে রাখতে সমস্যা হয়, দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস। আজকে আমরা শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে বুঝবো যে কিভাবে 12টা টেন্সের স্ট্রাকচার সহজে মনে রাখা যায়। তো আমি আজকে আলোচনা বেশি ব্রড করব না, তো আমরা জাস্ট কিছু বেসিক জিনিস আগে আলোচনা করব। আর এই ভিডিওতে আমি সবগুলো বিষয় বিস্তারিত আলোচনা করতেছি না, জাস্ট স্ট্রাকচার কিভাবে খুব সহজে একটি সেন্টেন্সের মাধ্যমে এবং একটি সেন্টেন্স ট্রান্সফর্ম করে মনে রাখা যায় সেটাই আজকে আমি আলোচনা করব। তো আমাদের আলোচনা ডিপ ড্রাইভ দেওয়ার আগেই টেন্স নিয়ে একদম বেসিক কিছু বিষয় সেগুলো জেনে রাখা দরকার। তো যদি আমরা প্রথমেই বলি যে টেন্স কাকে বলে, তো টেন্স হচ্ছে ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়। আরও সহজ ভাষায় বলতে গেলে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে নির্দিষ্ট কোনো কাজ কোন সময়ে সম্পাদিত হচ্ছে এই সময়টা অ্যানালাইসিস করা বা এই সময়টাই হচ্ছে আমাদের টেন্স। টেন্স বেসিক্যালি 3 ভাগে ভাগ করা যায়। টেন্সকে বেসিক্যালি 3 ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্স, যার বাংলা হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এখন এই প্রত্যেকটা টেন্সকে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার মানে এই 3টে টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে আমরা যদি জিজ্ঞেস করি যে প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, তো আমরা বলতে পারবো যে প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার টেন্সকেও এভাবে 4 ভাগে ভাগ করা যায়: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো শুরুতে আমরা ইনডিফিনিট নিয়ে আলোচনা করব: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আলোচনা করার আগে একটা উদাহরণ দেখে নিই। যেমন এখানে আই ডু ইট, আমি এটা করি। এই একটা সেন্টেন্স দিয়ে আমরা 12টা টেন্সের স্ট্রাকচার আজকে জানবো। আই ডু ইট মানে আমি কাজটা করি বা আমি এটা করি। তো এইখানে আই হচ্ছে সাবজেক্ট, তাই তো? সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে যে কাজ করে সেটাই বা যা সম্পর্কে বলা থাকে সেটাই হচ্ছে সাবজেক্ট। তো এখানে আই সম্পর্কে বলা আছে, তো আই হচ্ছে আমাদের সাবজেক্ট। এখানে ডু হচ্ছে ভার্ব। তো ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা কার্য সম্পন্ন করা বোঝাবে সেটাই হচ্ছে আমাদের ভার্ব। এবং ইট হচ্ছে এখানে আমাদের অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? যে কর্তা যাকে কেন্দ্র করে কাজ সম্পন্ন করে বা যা করে সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তো আমরা যদি আই ডু ইট সেন্টেন্সটা মনে রাখি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কিন্তু আমাদের চলে আসতেছে। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দ্বারায় সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। V1 বলতে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে বুঝবো। তাহলে এখানে এই যে ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা বা স্ট্রাকচারটা যেরকম ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা একই রকম থাকবে, জাস্ট ভার্বের জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এখানে আমাদের ভার্ব 1 ছিল বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, যেটা পাস্ট ইনডিফিনিটে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম হবে। ঠিক যেমন এখানে বলছে আই ডিড ইট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্ব কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, এবং ইট হচ্ছে অবজেক্ট। এখন যদি আমরা ফিউচারের দিকে যাই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে কিছুটা সিমিলারিটি থাকে। যেমন এখানকার স্ট্রাকচারটা যদি প্রথমেই দেখি, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। একই রকম থাকবে, জাস্ট আমাদের ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে একই রকম থাকবে, জাস্ট এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সামনে আমাদের একটা শ্যাল অথবা উইল বসবে। যেমন এখানে বলছে আই শ্যাল ডু ইট। দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের সময় আমাদের বসছে হচ্ছে আই ডু ইট, জাস্ট ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে ডু এর সামনে আমাদের একটা শ্যাল বসবে। তো আই এর পরে সাধারণত শ্যাল হয় এবং বাদবাকি ক্ষেত্রে সবগুলোতেই উইল হয়। তবে আমরা যদি মডার্ন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে চাই আয়ের পরে উইল, তো আমরা ব্যবহার করতে পারবো, তবে শ্যাল সবসময় আয়ের পরে বসে। তো এখানে দেখো আই হচ্ছে আমাদের সাবজেক্ট। তো আমাদের একটা ফিউচার ইনডিফিনিট যখন কথা বলবো তখন বা ফিউচারের ক্ষেত্রে আমাদের একটা শ্যাল অথবা উইল আসবে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, ফিউচার ইনডিফিনিটও ফর্মই আসবে, এবং ইট হচ্ছে আমাদের অবজেক্ট। তবে এই সেন্টেন্সগুলোতে আমাদের বাকি অংশ থাকতে পারে বা এক্সটেনশন থাকতে পারে, তো আমি অতটা ব্রড করে নিই, আমি জাস্ট বেসিক জিনিসগুলো শিখাই দিচ্ছি। তো ইনডিফিনিটের পরে আমাদের আসে কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখন 3টা টেন্সের কন্টিনিউয়াস দেখব। আচ্ছা, অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, অর্থাৎ
যে টেন্স দ্বারা চলমান কোনো কিছু বোঝাবে। যদি এটা বর্তমানকাল বোঝায় বা প্রেজেন্ট টেন্সের কথা বলি তাহলে বর্তমানকালের চলমান কিছু বোঝাবে। যদি আমি অতীত বা পাস্টের কথা বলি তাহলে অতীত বা পাস্টের কোনো চলমান বিষয়কে বোঝাবে। এবং ফিউচারের কথা যদি বলি, এখন যদি আমরা ফিউচার কন্টিনিউয়াসের কথা বলি তাহলে ভবিষ্যৎকালে কোনো কিছু চলমান ঘটনাকে বোঝাবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা উদাহরণ দেখে নিই কন্টিনিউয়াস টেন্সের। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা উদাহরণ দেখে নিই, যেমন আই অ্যাম ডুইং ইট। তাহলে এখানে আমরা বলতে পারবো আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এবং ডুইং যেটা আসছে, ডু হচ্ছে মেইন ভার্ব। তাহলে ডু এর সাথে আইএনজি করে ডুইং হয়েছে এবং ইট হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ মুখস্থ করব কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ মুখস্থ করবো যে আই অ্যাম ডুইং ইট। তাহলে এই জায়গায় আমাদের স্ট্রাকচারটা আসে কি, আই হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর। তাহলে আমাদের এখানে অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করবে এম অথবা ইজ অথবা আর। আই এর পরে এম হয়, ইউ এবং প্লুরাল নাউনের ক্ষেত্রে আর হয়, এবং বাদবাকি ক্ষেত্রে ইজ হয়। এবং অবশ্য মনে রাখবো যে ভার্বের কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। তো আমরা যে কোনো উদাহরণ বা যে কোনো সেন্টেন্স যদি আইডেন্টিফাই করতে চাই যে এটা কি অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস টেন্স কিনা বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিনা, তখন সেখানে মার্কার হিসাবে কিন্তু কাজ করবে অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম অথবা ইজ অথবা আর থাকে এবং তার সাথে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে আমরা বুঝে নেব যে ওটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার মনে রাখতে পারি বা সেন্টেন্সটা মনে রাখতে পারি যে আই এম ডুইং ইট, তাহলে আই এম ডুইং ইট থেকে কিন্তু আমরা স্ট্রাকচার বের করতে পারবো। এখন বাদ বাকি যে দুটো টেন্স থাকলো, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, প্রত্যেক ক্ষেত্রেই স্ট্রাকচার এক, জাস্ট হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলি, দেখো এখানে সাবজেক্ট ছিল, এরপরে অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়েছে, শুধু এম ইজ আর এর পাস্ট ফর্ম শুধুমাত্র হয়ে যাবে। এম ইজ আর এর পাস্ট ফর্ম কি আমাদের ওয়াজ ওয়ার, অর্থাৎ পাস্টে যখন যাব অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম চলে আসবে। এম ইজ আর থেকে এম ইজ আর এর পাস্ট ফর্ম হয়ে যাবে ওয়াজ ওয়ার। প্লাস দেখো বাদ বাকি সব ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট ছিল এখানেও অবজেক্ট। তাহলে আমাদের জাস্ট এখানে চেঞ্জ হচ্ছে অক্সিলারি ভার্ব। উদাহরণ দেখি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ ছিল আই এম ডুইং ইট, জাস্ট এইখানে এম এর জায়গায় হয়ে যাবে আই ওয়াজ ডুইং ইট। ওকে, ক্লিয়ার? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও একই জিনিস কাজ করবে, অর্থাৎ সব ঠিক থাকবে, জাস্ট অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে যাবে। অক্সিলারি ভার্ব হিসাবে অবশ্যই ফিউচার টেন্স মানে আমরা মনে রাখবো যে ফিউচার টেন্স মানে শ্যাল অথবা উইল বসবে, এবং শ্যাল অথবা উইল বসার পরে আমাদের যে এই এম ইজ আর আছে, এই এম ইজ আরকে বি ভার্ব বলে। তো এই শ্যাল অথবা উইলের পরে একটা বি আসবে, অর্থাৎ যদি শ্যাল বসে তাহলে শ্যাল বি, এবং যদি উইল বসে অথবা যদি উইল বসে তাহলে উইল বি হবে। যেমন উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে, আই শ্যাল বি ডুইং ইট। দেখো আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের দিকে তাকাই একটু, আই এম ডুইং ইট, তাহলে আই এম ডুইং ইট যেটা ছিল, এই যে শুধুমাত্র এম এর ক্ষেত্রে এম অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়ে গেল। এম ইজ আর হচ্ছে বি ভার্ব, আমরা বি নিয়ে নিচ্ছি এখানে, যেহেতু ফিউচার টেন্স সেক্ষেত্রে আমাদের বি ভার্বের সামনে একটা শ্যাল অথবা উইল আমরা অ্যাড করে দেব।